সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার নাঈম আহমেদ ইপিএম, আছেন গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ডেথ রেফারেন্স এবং আপিলের রায় দিয়েছে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ, সেখানে বিচারিক আদালতের রায়টিকে অবৈধ এবং বাতিল করা হয়েছে। সব আসামি খালাস পেয়েছে। আপনার কাছে যেটি জানার বিষয়, বিচারিক আদালতের রায় পুরোটাই বাতিল হলো হাইকোর্টে এসে, এটি আপনি কিভাবে দেখছেন? এখানে বাতিল হওয়ার যে কারণটা মূলত সেটা হচ্ছে দুটো। সেটা পুরোটাই হচ্ছে ফর্মালিটি বিষয়ক, প্রসিজারাল যে বিষয়টা, সে প্রসিজারাল বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু বিচারিক আদালতের রায়টাকে, বিচারিক আদালতের পুরো প্রসিজারটাকে হচ্ছে যে বেআইনি ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে। তো প্রথমেই যেটা এখানে হচ্ছে সাক্ষ্য এবং আইন, এই দুটো বিষয়ের যে অ্যাপ্লিকেশনটা হয়েছে প্রথম থেকে, সেটা পুরোপুরি ইলিগ্যাল ছিল। দুইটা ম্যাটেরিয়াল ইলিগ্যালিটিস যেটা ছিল, প্রথমত হচ্ছে যে এখানে কনফেশনাল স্টেটমেন্টের উপর বেসিস করে, শুধুমাত্র কনফেশনাল স্টেটমেন্টের উপর বেসিস করে চার্জশিটগুলো ফ্রেম করা হয় এবং পরবর্তীতে রায়ও প্রকাশ করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে মামলা যখন আমলে নেওয়া হয়, দ্বিতীয়বার যখন চার্জশিটটা ফ্রেম করা হয়, তখন যখন মামলাটা আমলে নেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেটের, কিন্তু ম্যাজিস্ট্রেট সেটা যখন আমলে নিল না, তখন সেটা বিচারিক আদালত আমলে নিয়ে নিল। যেটা কিন্তু আমাদের এই 400 বছরের ফৌজদারি কার্যবিধির ইতিহাসে এরকম কোনো নজিরই নেই যে আমলে ম্যাজিস্ট্রেট আদালত আমলে নেয়নি, বিচারিক আদালত নিজেই সেটা আমলে নিয়ে বিচার করে দিল। তো এই দুটো কারণে হচ্ছে যে আজকের আমাদের যে রায়টা প্রকাশ হলো সেটা দেওয়া হয়েছে। এটা কি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ছিল কি না? আপনি বলছিলেন যে সবশেষ যে চার্জশিটটি দেওয়া হয়েছিল, অভিযোগপত্রটি, সেটি সম্পূরক চার্জশিট ছিল, যে এই সম্পূরক চার্জশিটটি কি সে সময় কোনো কারণে যেটি বিচারক আমলে নিতে বাধ্য হয়েছিলেন, এরকম কোনো পরিস্থিতি ছিল কি না? এখানে আপাত দৃষ্টি দেখলে কিন্তু তাই বোঝা যাচ্ছে, কারণ নর্মালি যখন একটা চার্জশিট সাবমিট করা হয়, সেটাকে ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করে আমলে নিয়ে বিচারিক কার্যক্রমের জন্য পরবর্তী যে প্রযোজ্য উপযুক্ত আদালত আছে সেখানে প্রেরণ করে দেয় বিচারের জন্য। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে বিচার শুরু হওয়ার পর এখানে কিন্তু অফিসার ইনচার্জ অথবা যে ইনভেস্টিগেশন করেছে তার অ্যাপ্লিকেশনে কিন্তু এই ফার্দার ইনভেস্টিগেশনটা হয়নি। ইনভেস্টিগেশনটা হয়েছে সেখানকার লার্নেড পাবলিক প্রসিকিউটরের অ্যাপ্লিকেশনে। তার একটা প্রেয়ারের ভিত্তিতে এখানে ফার্দার ইনভেস্টিগেশনের নামে করা হয় রিইনভেস্টিগেশন, এবং এই রিইনভেস্টিগেশনের থ্রুতে আরও 30 জনকে অ্যাড করা হয় অ্যাকিউজড হিসেবে। তো যার কারণে এখানে যেহেতু বিচারিক আদালত জিনিসটা আমলে নিলেও এটা এখান থেকেই ভয়েড অ্যাব ইনিশিও, কারণ সে আমলে নেওয়ার তার কোনো এখতিয়ারই নেই। আমলে নিবে ম্যাজিস্ট্রেট আদালত, আমলে নিয়ে সে বিচারের জন্য প্রেরণ করলে তখন সেটা বিচারিক আদালত শুনবে, কিন্তু সে নিজেই আমলে গ্রহণ করে নিজেই বিচার করে ফেলবে, এরকম কোনো নজির আমাদের এই ফৌজদারি কার্যবিধির 400 বছরের মধ্যে এরকম কোনো। জি, আমরা তো জানি যে বিশেষ করে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আবেদনটি করেন তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা, যেটা সেখানে পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন তিনি কেন আবেদন করলেন, বা তার কি আবেদন করার ফৌজদারি কার্যবিধিতে এই এখতিয়ার আছে কি? তার এরকম আবেদন করার ফৌজদারি কার্যবিধিতে এখতিয়ার নেই, কিন্তু সে যেহেতু করেছে, সে করার ভিত্তিতে ইনভেস্টিগেশনটা হওয়ার কারণেই এইভাবে আবার যাদেরকে অ্যাড করা হয়েছে অ্যাকিউজ হিসেবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে পলিটিক্যাল যে অপোজিট পার্টিস ছিল তাদেরকে ইনভলভ করে এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যারা ছিল তাদের সাথে আরও যাদেরকে অ্যাড করা হয়েছে, আমাদের বিএনপির তারেক রহমান সাহেবকে অ্যাড করা হয়েছে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে অ্যাড করা হয়েছে। তো ওনাদেরকে অ্যাড করে জিনিসটাকে পুরো একটা পলিটিক্যাল এজেন্ডার অন্তর্ভুক্ত করে ফেলা হয়। এই অন্তর্ভুক্ত করে ফেলার কারণেই কিন্তু এখন আজকে যে আমাদের বিচারিক আদালতের রায়টাকে বাতিল ঘোষণা করা হলো, সবাইকে খালাস দেওয়া হলো, তো এর মাধ্যমে কিন্তু প্রকৃত আসামি যারা ছিল তাদেরকে কিন্তু ধরা হলো না। এখন আমাদের একটা লয়ের প্রিন্সিপাল আছে, দ্য ল হোল্ডস দ্যাট 10 guilty persons can escape, but
a single innocent person cannot suffer. তো এখানে নির্দোষ ব্যক্তি যাতে সাফার না করে সেটাকে এতই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে যে 10 জন যদি আসামি পালিয়েও যায় তারপরেও যাতে একজন কোনো নিরপরাধ কেউ যাতে ধরা না পড়ে। কিন্তু এখানে এতগুলো মানুষ এই 17 বছর তারা সাফার করলো, 17 বছর সাফার করার পর তারপরে এসে এখন তারা খালাস পেল। তো এখানে তাদেরকে জাস্টিস দেয়া হলো, এই 17 বছর তো তাদেরকে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না। ব্যারিস্টার ফাহমিদা, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর শাকাত হোসেন শান্ত, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার। আপনি জানেন যে এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিশেষ করে যখন যে দল ক্ষমতায় ছিল, যারা ভুক্তভোগী বা আওয়ামী লীগের সমাবেশে যে হামলা, আওয়ামী লীগের পক্ষ থেকে তখন অনেক অভিযোগ করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটির আবার সম্পর্ক চার্জশিট দেওয়া হলো, সেখান থেকে আবার যাদের আসামি করা হলো বিএনপির পক্ষ থেকে বলা হলো। আসলে এই রাজনৈতিক যে এজেন্ডা যেটি ফাহমিদা বলছিলেন, এটি আসলে প্রকৃত ঘটনাকে আড়াল করে ভুক্তভোগী যারা তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে। সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ এবং দুজন আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। না, ন্যায় বিচার বা ভুক্তভোগীকে শুধু বঞ্চিত না, নিরপরাধকে ভুক্তভোগী বানানো হয়েছে, যেটা উনি বলছিলেন। বাংলাদেশে বিভিন্ন সময় এই পলিটিক্যালি মোটিভেটেড মামলা, তার রায় বা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কেস, এগুলো নতুন কিছু না, এটা সব আমলে কম বেশি হয়েছে। কিন্তু গত 16 বছরে মানে এই গায়েবী মামলা, ভুয়া মামলা ধরা টরা এগুলো একদম নজির ছাড়িয়ে গেছে। আর আলোচিত মামলার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই গ্রেনেড হামলা মামলা। এখন এইটা যে কতটা পলিটিক্যালি মোটিভেটেড ছিল সেটা আপনি বুঝতে পারবেন কয়েকটা ক্লু বিশ্লেষণ করলে। প্রথমত হলো এই সমাবেশটা কিন্তু ওই রাস্তায় ওইখানে হওয়ার কথাই ছিল না, পারমিশনই নেয়নি, তাদের দেয়া ছিল, হয়েছিল একটা মাঠে, সেখান থেকে ঘুরে এনে এইখানে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে করলো। এটা কারো কারো কাছে সন্দেহের উদ্রেক করলো। সেকেন্ড হলো গিয়ে এইরকম একটা দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে যাবার পরে ওই সময় বিএনপি সরকারে ছিল এবং তারা কিন্তু শুরুর দিকে এর তদন্তের ব্যাপারে আন্তরিকতা দেখিয়েছে বলে সবাই তো আমরা বড় কোনো ঘটনা ঘটলে বিচার বিভাগীয় তদন্ত দাবি করি না। বিএনপি কিন্তু একজন বিচারপতিকে প্রধান করে এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত করিয়েছিল। আওয়ামী লীগ সেই তদন্ত মানতে নারাজ ছিল। বিচারপতির বিচার বিভাগীয় তদন্ত তারা আমলে নেবে না, মানবে না। সেকেন্ডলি, এই ঘটনার পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি সিএমএইচে আইভি রহমানকে ভর্তি চিকিৎসার যে সর্বোচ্চ ব্যবস্থা সব কিছুর দায়িত্ব কিন্তু সরকার নিলেন এবং বেগম খালেদা জিয়া বা বিরোধীদের তখন আওয়ামী লীগ সভানেত্রীর বাসায় সুধা সদনে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু যেতে চাইলেন, সেটাও অ্যালাউ করলো না। সরকারের তরফ থেকে এফবিআইকে তদন্তের জন্য আহ্বান করা, সেটা এফবিআইয়ের লোক আসলো, সেইখানেও কিন্তু আওয়ামী লীগ কোঅপারেট করলো না যে তারাই তদন্তে। তাইলে আপনার এই যে জায়গা বদল, বিচার বিভাগীয় তদন্ত, এফবিআইয়ের মাধ্যমে তদন্ত, শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করতে যাওয়ায় অস্বীকৃতি দেওয়া বা বাধা প্রদান করা, এই সমস্ত কিছু প্রমাণ করে যে তারা এইখানে বৈরিতাটাকে জিয়ে রেখে রাজনীতি করতে চেয়েছে। ইট ওয়াজ এ ডার্টি পলিটিক্স অ্যান্ড ডার্টি গেম। সেই গেমের উদ্দেশ্য ছিল পরবর্তীতে স্পষ্ট হয়েছে যে প্রতিপক্ষকে ঘায়েল করা। দেখেন, হ্যাঁ বলছি, আমি সংক্ষেপেই আসতেছি। চারবার চার্জশিট হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনোটায় তারেক রহমান সাহেবের নাম ছিল না। 111 সরকার যারা বিএনপি নেত্রীকে জেলে ঢুকালো, বিএনপির নেতাদেরকে সবাইকে জেলে ঢুকালো এবং নানান রকম নিপীড়নের মুখে ফেললো, তারেক রহমানকে ধরে নিয়ে যেভাবে টর্চার করলো এবং প্রায় মুমূর্ষু অবস্থায় তার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হলো, সেই 111 সরকার যে তারেক রহমানের প্রতি মমতা দেখিয়েছে বা তাকে এই মামলায় জড়িত হওয়ার পরও দেয়নি চার্জশিটে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। তাহলে যেই চার্জশিটে 111 সরকারের সময় পর্যন্ত তারেক রহমানের নাম আসে না, সেই মামলায় পরে একজন রিটায়ার্ড অফিসারকে যে আওয়ামী লীগের সুবিধাভোগী, তাকে আব্দুল কাহার আখুন্দকে এই দায়িত্ব দিয়ে তাকে দিয়ে চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম নিয়ে আসলো।
গেল সে পর্যন্ত এটা নিয়ে সন্দেহ, এবং বিএনপির তরফ থেকে বা দেশবাসীর অনেকেই এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ফাইনালি সেই সন্দেহটাকে আবার কখন একেবারে ভিত্তিমূল আরও পোক্তভাবে স্থাপিত করলো। এর আগে একটা আসনে পুলিশের আইজিপি নূর মোহাম্মদ সাহেব, তিনি এই দুর্বৃত্তায়নের যুগে এই চোর লুটেরা, টাকা পাচারকারী, খুনি, গণহত্যাকারী, ধর্ষক লীগের এদের আমলে তুলনামূলকভাবে যারা একটু ভোটচোর হইল, একটু সজ্জন হিসেবে পরিচিত ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন নূর মোহাম্মদ সাহেব ছিলেন, সাবেক আইজিপি। সেই ভদ্রলোককে সরিয়ে এই কাহার আখন্দকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী করা হয়েছিল এই 24-এর নির্বাচনে, এই পাতানো আমিডামি নির্বাচন। তার মানে হচ্ছে প্রতিদান দেয়া। সে আওয়ামী লীগের নির্দেশ মতো তাদের ফরমায়েশি যে তদন্ত করেছে, তারেক রহমানের নাম ঢুকিয়েছে, অন্যদেরকে এইভাবে চার্জশিট দিয়েছে অন্যদের বিরুদ্ধে, তদন্ত রিপোর্ট, তার পুরস্কার হিসেবে তাকে এটা। যদি এই পতন না হতো ফ্যাসিবাদের, তাহলে তো কাহার আখন্দকে আমরা আরও বড় জায়গায় তো ভবিষ্যতে এর পুরস্কার হিসেবে দেখতাম। এইরকম বহুবিধ কারণ ঘটিয়েছে। এখন আজকে যে রায়টা হয়েছে, দেশবাসী খুশি। তারেক রহমান সহ সবাই এই অব্যাহতি পেয়েছেন এই অভিযোগ থেকে, এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলায় রায় দেওয়া হয়েছিল, এইটাও তাই ছিল। দেখেন, মুফতি হান্নানকে এখানে অ্যাকিউজ করে তাকে দিয়ে টর্চার করে স্বীকারোক্তি আদায় করা হলো তার মুখ থেকে, এবং সেই মোতাবেক অনেককে আসামি করা হলো, চার্জশিট দেওয়া হলো। মুফতি হান্নান পরবর্তীতে সে হাতে লেখা স্টেটমেন্ট করে, বিশাল লেখা দিয়ে সে বর্ণনা করলো যে তাকে কি পরিমাণ টর্চার করে কোন পদ্ধতিতে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সেই মুফতি হান্নানের সেই যে নিজের হাতে লেখা সেই স্টেটমেন্টটা আমলে না নিয়ে বা বিচারিক কার্যক্রমে এটার কোনো গ্রহণযোগ্যতার বা ব্যবহার করার দিকে না গিয়ে তড়িঘড়ি করে তাকে অন্য একটা মামলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সে যে আগের রেকর্ডেড যেই তার যে সাক্ষ্য, সেটাকেই চূড়ান্ত হিসেবে যাতে থাকে, সে যাতে ভবিষ্যতে আবার তার এই হাতে লেখা স্টেটমেন্টের পক্ষে আরও জোরালো অবস্থান বা আরও কোনো কিছু ডিসক্লোজ করে দিতে না পারে, ওটা ছিল একটা বিচারিক হত্যাকাণ্ড। মুফতি হান্নানকে এই মামলা শেষ হওয়া পর্যন্ত অনেককে ফাঁসির আসামি, অনেককে তো আপনার রেখে দেওয়া হয়েছে ফাঁসির সেলে, ওকে কেন তাড়াহুড়া করে তখনই ফাঁসিটা দিতে হলো? সেইখানেও একটা কিন্তু আছে। এরকম আমি আইনের লোক না, সংবাদ মাধ্যমে পড়াশোনা করে বিভিন্ন জনের থেকে যেটা শুনি তার বিশ্লেষণ করলাম। উনি আইনজীবী, সে তার ভাষায় বলতে পারবে যে মুফতি হান্নানকে কেন তাড়াহুড়া করে তখন ফাঁসি দেওয়া হলো। তার যে হাতের লেখা পরবর্তীতে স্টেটমেন্ট, যে তাকে জোর করে কিভাবে কাদের নাম বলানো হয়েছে তা আমলে নেওয়া হলোই না, মেরে ফেলো ওকে। তারপর এই যে আপনি বাবর সাহেবকে, এই যে আব্দুল সালাম পিন্টুকে সহ অনেকে যে 17টা বছর তারা একজন এনার্জেটিক তখন ইয়াং মন্ত্রী ছিলেন, দেশে নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের লাইফটাকে যে নষ্ট করে দেওয়া হলো। তাদের রাজনৈতিক কেরিয়ার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর্থিক অবস্থান, সমস্ত কিছু, তাদের ইমেজ কোথায় ঠেলে দেওয়া হয়েছে, একদম মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। এক একজন এত বছর জেলে থাকতে থাকতে যে শারীরিক অসুস্থতায় পড়েছে, আপনি সেই 17 বছরের এটা ফেরত দিবেন কি করে? তাহলে বিচারিক প্রক্রিয়ার নামে যে অবিচার করা হয়েছে, এইরকম একটা দুইটা না, অসংখ্য মামলা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বেগম খালেদা জিয়ার মতো মানুষকে যারা মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখে বিনা চিকিৎসায় এবং তার পছন্দের জায়গায় চিকিৎসা দিতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তাহলে অন্যদের বেলায় কি করেছে সেটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, দার্শনিক বা বিশ্লেষক হওয়ারও দরকার নাই। ডক্টর সায়ন্ত, আমি আপনার কাছে আবার আসবো। নাইম আহমেদ, ডক্টর সায়ন্ত যেটি বলছিলেন, 111 সরকারের সময় একবার চার্জশিট দেওয়া হয়েছিল, সে সময় আপনি পুলিশে ছিলেন। পুলিশ সেই চার্জশিটে রাজনৈতিক নেতৃত্বের নাম ছিল না যেটি দাবি করা হয়, পরবর্তীতে দেয়া হলো। পরবর্তী চার্জশিটও পুলিশই দিয়েছে। এই মামলায় আপনি জানেন পুলিশেরও অনেক কর্মকর্তা আসামি ছিলেন। বিষয়টি আপনার কাছ থেকে আমি জানতে চাই, সেটি হচ্ছে যে পুলিশ কখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় বা আইনি প্রক্রিয়ায় পুলিশ চার্জশিট না দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় কেন ব্যবহার হয়? সেটা হচ্ছে পুলিশ যখন তারা দায়িত্ব পালন করে, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা সেটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে হলো যে কোনো পুলিশ অফিসার তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ঝুঁকে যেতে পারে, দুইভাবে কাজ করতে পারে। এখন এই মামলায় যেটা ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে যে মামলায় একাধিকবার চার্জশিট দেওয়া হয়েছে। এটা নিয়ম প্রসিডিউর অনুযায়ী সেটা হতে পারে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। একটা মামলা যখন চার্জশিট দেওয়ার পরে যে তথ্য প্রমাণ বা স্বাক্ষর প্রমাণ যা আছে সেটা তো থাকলোই, এরপরে যদি অতিরিক্ত কোনো স্বাক্ষর প্রমাণ পাওয়া যায় সেখানে কিন্তু পরে সম্পর্ক চার্জশিট দেওয়া যায়। এইখানে যেটা হয়েছে হলো সেটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার, যে মামলা যে রায় দেওয়া হয়েছে মুফতি হান্নানের সেকেন্ড কনফেশনের উপরে,
সেকেন্ড কনফেশনের উপরে যে মামলাটা এটা বিরল একটা মানে ঘটনা ঘটেছে। দেখেন এই মামলায় 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 19 জনকে মৃত্যুদণ্ড, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারিক আদালতে এদেরকে সাজা দেওয়া হয়েছে হাইকোর্টে বেকসুর খালাক। এটা একটা অদ্ভুত শোনা যায়। তাহলে কি তদন্ত হয়েছিল আর কি অবস্থাটা হয়েছিল, এরকম তো হওয়ার কথা না। হতে পারে, হ্যাঁ, ইতিহাস আছে যে রিমা মুনির হত্যা, যেটা রিমা হত্যাকাণ্ডে সেখানে খুকু ছিল, খুকুকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছে হাইকোর্টে বেকসুর খালাস, কারণ সে ছিল উস্কানিদাতা হিসেবে তাকে বলা হয়েছিল। এটা হতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে যে এই মামলায় যে মূল বিষয়টি হচ্ছে একটা হলো প্রসিডিউরাল ভুল আর একটা হলো সাক্ষ্য প্রমাণের অভাব। প্রসিডিউরটা হচ্ছে যে এই প্রসিডিউরটা ফলো করা হচ্ছিল সেটা ঠিক হয়নি। এটা মুক্তিহান্নারের কথা বলছিলাম সেকেন্ড কনফেশনের উপরে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বিচারিক আদালত যখন সাজা দেয় সেখানে কিন্তু কনফেশন যথেষ্ট না, কনফেশনের সাপোর্টে অন্যান্য সাক্ষ্য প্রমাণ লাগবে, তাহলে এটা হয়। মানে সে একমাত্র কনফেশন স্বীকৃতি দিলে যে আমি এর সাথে জড়িত, আমি এই অপরাধ করেছি, এটা যথেষ্ট না, এর সাথে সাপোর্টিং সাক্ষ্য প্রমাণের দরকার, সেটা এখানে ছিল না। এটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। এরপর যে সাক্ষ্য প্রমাণের ব্যাপার আছে সেটা তো যথেষ্ট না। মানে এটা তো আমরা আসলে যেটা হচ্ছে যে এই মামলার যে পূর্ণাঙ্গ রায় পেলে আদালতে যে অবজারভেশন, তখন বোঝা যাবে যে মামলার ভুল ত্রুটিগুলি কী ছিল। তো সেখানে যেটা হচ্ছে যে মামলা একটা মানে মনে হয় যে মানে কি বলে একটা কোনো রকম একটা দিয়ে মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে, তার ফলাফল যা আবার তাই হলো যে বিচারক আদালত রায় দিয়েছে সেটা পুরাটা সবাই বেকসুর খালাস। তার মানে এখানে প্রসিডিউরাল ভুল ছিল, সাক্ষ্য প্রমাণে যথেষ্ট অভাব ছিল, যে একটা সাধারণ জন্য সাক্ষ্য প্রমাণ দরকার সেটা কিছু ছিল না। তাহলে হত্যাকাণ্ডের বিচারের কি হবে, আইন কি বলে? বিচার হলো যেটা হচ্ছে যে আদালতের অবজারভেশন, সেটা পূর্ণাঙ্গ রায় এখনও পাওয়া যায়নি, তাদের অবজারভেশন থাকতে পারে, কারণ একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। এই ঘটনা কারা ঘটালো সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। সেখানে যদি সঠিক তদন্ত না হয় তাহলে তো পাওয়া যাবে না। আমরা যদি তদন্ত যদি বলেন, তদন্ত কাকে বলে? ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট, সত্যটা বের করা, তারপরে হলো কি ঘটনা ঘটেছে সেটা বের করা, কারা এই অপরাধে জড়িত তারা বের করা, কারা ভিকটিম ছিল তারা বের করা, এবং অপরাধীর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তদন্ত শেষ করে প্রতিবেদন আদালতে দাখিল করা হয় বিচারের জন্য। যখন প্রক্রিয়া হয় তখন তদন্তকারী অফিসার একদম সাক্ষ্য হয়ে যায়। তখন মেইন কাজটা, মেইন পিলার হচ্ছে পাবলিক প্রসিকিউটর এবং ডিফেন্স লয়ার। তারা যুক্তি প্রমাণ দিয়ে আদালতকে কনভিন্স করার চেষ্টা করে, বিশেষ করে পাবলিক প্রসিকিউটর তদন্তের ভিত্তিতে যে সাক্ষ্যগুলি এসছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করে যে সন্দেহিত মানে উইথ বিয়ন্ড এনি রিজনেবল ডাউট যে আসামি তারা অপরাধ করেছে। কিন্তু এই মামলার ক্ষেত্রে সেগুলি কিছুই প্রমাণিত হয় নাই। প্রসিডিউরও তো ভুল ছিল, তারপর সাক্ষী প্রমাণে এমন কিছু খারাপ করতে পারেনি যেটা সাজা দেওয়ার মতো আছে, যার ফলে বিচারিক আদালতে যা দিয়েছে তারা যেভাবে দিয়েছে, কিন্তু আপিল যে সেটা দেখা গেল বেকসুর খালাস। ডক্টর সায়ন্ত একজন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তিনি এই মামলায় যখন তদন্ত করলেন তখন এই আসামির সংখ্যা বেড়ে, বিশেষ করে 111 সরকার যে 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সেটি বেড়ে হয়ে গেল 49 জন। এই যে বেড়ে গেল এবং মাত্রাটা বেশ বেশি, সেই তদন্ত বা সেই তদন্তের উপরে যে বিচার, আপনি কি মনে করেন যে সেই সময়ের তদন্তটা আসলে সঠিক ছিল? একটা তদন্তের ব্যাপার, একটা বিচারিক ব্যাপার। তদন্তকারী অফিসার সে বায়াসড হয়ে হোক, যেভাবে হোক, যে এই বর্ধিত তদন্ত করেছে, তারপর আদালতের রিপোর্ট দিয়েছে, আদালত কিন্তু আবার রিপোর্ট আবার গ্রহণও করেছে, সেই গ্রহণের রিপোর্ট গ্রহণ করে তার উপর আবার সাজাও দিয়েছে, আবার এই সাজাই হাইকোর্টে যে বেকসুর খালাস। আমি সবশেষ যেটি জানতে চাই, ডাক্তার সায়ন্ত যেটি বললেন যে এটি আসলে পলিটিক্যালি মোটিভেটেড না কারো ভুলে এটি হলো আসামিরা খালাস পাওয়া বা শাস্তি পেল? এটা তো আমি যদি তদন্তের দিক দিয়ে বলি সেটা হচ্ছে দুইটাই, যেটা আমি আগেও বলেছি, এই মামলার প্রসিডিউরও ভুল ছিল, তদন্তের প্রক্রিয়া, তারপরে ছিল সাক্ষ্য প্রমাণ তার দরকার ছিল, সেগুলি কিছু ছিল না, যার ফলে যা হবার তাই হয়েছে, সবাই বেকসুর খালাস। দায় কাকে দেবেন? দায় কাকে দেবে সেখানে আমি যেটা বলবো যে আমরা অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই এই ধরনের এত ধরনের মামলায় হাইকোর্টে কিছু অবজারভেশন আছে, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী তারা কিছুটা বলবে, কারণ ভিতরে তো অত খবর আমরা যাই না, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলি আমরা বিশ্বাস করি যে এই মামলার যে পর্যবেক্ষণগুলি আসবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, সেখান থেকে ভুল ত্রুটিগুলি জানা যাবে, কার এটা কি মানে সমস্যা কী ছিল, কেন এই অবস্থাটা হলো। নাইম আহমেদ, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন,
সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা শুরু করি। আমরা দর্শক দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার আলোচনা শুরু করছি ব্যারিস্টার ফাহমিদা আক্তার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। দুটি বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নিরাপদ যেন শাস্তি না পায়। সেক্ষেত্রে আসলে আইনি প্রসিডিউরটা কী হওয়া উচিত, আর এই মামলায় সেই প্রসিডিউর ফলো করা হয়নি আপনি বলছিলেন। সেই ফলো করা না করার কারণ কি, কী কারণে আইন অনুযায়ী বা আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? কারো কি ব্যক্তিগত কোনো ইচ্ছা এখানে প্রতিফলন ঘটেছিল কিনা? আমরা সাবেক সরকারের অধীনে থাকতাম তাহলে কিন্তু আজকের রায় আমরা কল্পনাতেও আশা করতে পারতাম না, চিন্তা করতে পারতাম না। এটা আজকের আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমি সাফল্য হিসেবেই ধরবো, যে তাদের এই নিরপেক্ষতা, দেশকে শান্তিপূর্ণ করার যে প্রয়াস, সেটারই একটা প্রতিফলন আজকের রায়ের মধ্যে আমরা দেখতে পেরেছি, যে সুষ্ঠু বিচার আমাদের যারা আজকের আসামিরা ছিলেন তারা পেয়েছে। কারণ যদি আমরা এটা সাবেক সরকারের অধীনে থাকতাম, এটার পুরোটাই উল্টোটা কিন্তু ঘটতো। এবং এটা যে নজিরবিহীন তা না, আমরা গত 15 বছর, 16 বছর, 17 বছরে দেখে এসেছি যে ক্ষমতার দাপটে অনেক অনৈতিক কাজ, অনেক দুর্নীতি, অনেক অপরাধকে জোর করেই বৈধতা দেওয়া হয়েছে। আর যদি একটা উদাহরণের কথা বলি, নাইকো মামলাটা যদি বলি, এখানে কিন্তু নাইকোর যে চুক্তিটা, চুক্তিটা সম্পাদন করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা কন্টিনিউ করলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু সে একই চুক্তি একজন সম্পাদন করলেন, একজন কন্টিনিউ করলেন। যে সম্পাদন করলেন তার বিরুদ্ধে মামলা চললো না, কিন্তু যে কন্টিনিউ করলেন তার বিরুদ্ধে মামলা চললো। তো এখানে কারণ একটাই, যে একজনের কাছে ক্ষমতা আছে, সে তখন ক্ষমতাসীন দলে, সে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর আরেকজন আমাদের বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছে তখন ক্ষমতায় ছিলেন না, এবং ক্ষমতায় না থাকার কারণে তার বিরুদ্ধে মামলাটি চলমান রয়ে যায়। এখন তাহলে আমার মধ্যে যে প্রশ্নটা জাগে, যে তাহলে বিচারিক কার্যক্রম এবং আমাদের মহামান্য বিচারক যারা আছেন, তারা যখন বিচারিক কার্যক্রমটা পরিচালনা করেন, তখন কি সেটা আইন ধরে পরিচালনা করা হয়, নাকি কে ক্ষমতায় আছে, কার ক্ষমতার দাপট কতটুক, সেটা দেখে পরিচালনা করা হয়? এখানে প্রশ্ন কিন্তু এটা এসে যায়। এবং এখন আমাদের মানে এতটাই নির্মম অবস্থায় নিপতিত হয়েছে যে আমরা এমনও নজির দেখছি, এখন এমনও ইনস্ট্যান্সেস আমাদের সামনে আসছে, গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, যে আমাদের হাইকোর্টে, মহামান্য হাইকোর্ট বিভাগের দুজন মহামান্য বিচারপতিকে এজলাসে ঢুকে ডিম মারার মতো ইনসিডেন্টও হচ্ছে। তো এটা তো আমাদের বিচারিক যে ব্যবস্থাটা, এটার উপর যে মানুষের আস্থা থাকবে, কিভাবে আস্থা থাকবে? এখানে তো ন্যায় বিচারের কোনো আমি অবস্থায় দেখছি না। তো যেটা হয়, আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যখন জুডিশিয়ারি, আমরা ইংলিশ লতে যখন পড়েছি, আর এটা পুরো বিশ্বেই এরকম হওয়া উচিত, যে সেপারেশন অফ পাওয়ার্স থাকবে। জুডিশিয়ারির কাজ করবে, লেজিসলেটরের কাজ করবে, এক্সিকিউটিভের কাজ করবে। কিন্তু এখানে যখন একটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটা ব্লেন্ড হচ্ছে পাওয়ারের, তখন কিন্তু জিনিসটা অনেকটাই ইনস্টেবল দেখা যাচ্ছে। তো আমাদের এখানে এমনও হয়েছে যে আমাদের একজন বিচারপতি, সে সিটিং জাস্টিস অফ দি অনারেবল হাইকোর্ট ডিভিশন, তিনি তার স্ত্রীর পক্ষে তার নিজ এলাকায় গিয়ে ভোটিং ক্যাম্পেইন করছে। সেটা কি সে করতে পারে? সে ভোটিং ক্যাম্পেইন করছে, ভোট চাইছে, আবার সে একই ব্যক্তি সে এসে বিচারও করছে। তো সেটা তো তার বিবেকে বাধার কথা, কিন্তু এরকম কিন্তু হচ্ছে না। আমাদের এই বর্বরতা থেকে, এই অস্বাস্থ্যকর যে পরিবেশটা আছে, এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের যে
পদটা আমরা হোল্ড করছি, একজন বিচারক হিসেবে আমার দেখতে হবে যে আইন কি বলে। সেটা এখন ক্ষমতাসীন কি দল আছে, কে আছে, কার ক্ষমতার কত দাপট, সেটা দেখে যদি বিচার করি, তাহলে যে বিচার প্রার্থীরা আছে তারা আমার কাছে কোন আস্থায় আসবে? তারা তো আসবে না। আর তারা আসলেও হতাশা নিয়েই আসবে যে বিচার তো হবে না জানি। তো আমি যখন বিচারক চেয়ারে বসবো, যখন আইনজীবী হিসেবে দাঁড়াবো, তখন আমার হবে দলমত নির্বিশেষে সে বিচার প্রার্থী হিসেবে এসেছে, তাকে আইন অনুযায়ী তাকে কী রকম রিলিফ দেওয়া যায়, সে কী রকম রিলিফ প্রাপ্য, সেই অনুযায়ী আমার চলতে হবে। এখানে সরকার কি বললো, সরকারের ইনস্টিগেশনে হয়ে আমি সরকারের সাপোর্টেই শুধু চললাম, সেটা তো আমার আইন প্রতিষ্ঠা তো হচ্ছে না। বিচার বিভাগ স্বাধীনতার কথা বলি আমরা, যে বিচার বিভাগ স্বাধীন, আপনি বলছিলেন যে বিচার বিভাগে অনেক বিষয় আছে, মানুষের আস্থা অনাস্থার যে একটা টানাপোড়েন, বিশেষ করে হাইকোর্টের একটি ঘটনা আপনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতি তো আমরা অনেক সময়ই দেখেছি, সেখান থেকে আসলে বেরিয়ে আসা যাচ্ছে না। অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থা যেমন হওয়া উচিত, 53 বছরে সেটি গড়ে ওঠেনি। আপনার কি মনে হয় যে এই যে দীর্ঘ সময়ে ধারাবাহিকভাবে বিচার বিভাগ কেন নিজের পায়ে দাঁড়াতে পারলো না? আমাদের মার্শাল ল, আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব, উনি তো হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কমিটি কিন্তু উনি এস্টাবলিশ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এটাকে বাদ দেওয়া হয়। তো তারপর যেটা দেখা যায়, এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, জুডিশিয়ারিটা একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের আওতাভুক্ত হয়ে যায়, যে সরকারকে সাপোর্ট করবে, যে চাটুকারিতা যেটা হয়। আমি অনেক ছোট মানুষ, কিন্তু অনেক কথা চাইলেও বলতে পারি না, কিন্তু বাস্তবতা এটাই হয়েছে যে ক্ষমতাসীন দলকে সাপোর্ট করেছে, ক্ষমতাসীন দলের পক্ষে কথা বলেছে, তাকেই কিন্তু বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখন আমরা আশা করতে পারি, যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কমিটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এস্টাবলিশ করেছে আবার, তো আশা করতে পারি যে বিচার বিভাগটা এখন বিচারিক যে নিয়োগটা হয় সেটা আমাদের পলিটিক্যাল নিয়োগের থেকে বাহিরে হবে। কিন্তু দিন শেষে একটাই হবে, যদি সুপ্রিম জুডিশিয়াল কমিটি করাপ্ট হয়, তাহলে তো ঘুরে ফিরে ওই আমাদের গাছের গোড়াই নষ্ট থাকবে। নীতি নৈতিকতার যে জায়গায় থাকা যায়, নৈতিক ভিত্তি যাদের নেই, তারা এরকম বিচারপতি নিয়োগের ক্ষেত্রেই আসলে মূল ত্রুটি কিনা, যে কারা নিয়োগ পাচ্ছে, কারা সেখানে রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা। মোট কথায় রাজনীতিবিদ বা রাজনীতির দ্বারা বিচার বিভাগ ব্যবহৃত হচ্ছে কিনা, সে বিষয়টা দেখা প্রয়োজন কিনা, এখন সময় এসেছে কিনা। আপনি জানেন যে 5 আগস্টের যে বিপ্লব, যে আকাঙ্ক্ষা, সেটি সেই জায়গাগুলো আরও বেশি প্রসারিত করেছে কিনা। আরও বেশি প্রসারিত করেছে, এবং জনমনে আমাদের উপর যে আইন ব্যবস্থার উপর যে আস্থাটা, সেটা একদিকে ভেঙেও দিয়েছে, আবার কিছুটা গড়ার চেষ্টা হচ্ছে। ভেঙে দিয়েছে এভাবে যে 5ই আগস্টের পর থেকে আমাদের অ্যাপেলেট ডিভিশনের জাজদের যেভাবে আমাদের অপসারণ করা হলো, হাইকোর্ট বিভাগের কিছু জাজকে অপসারণ, মহামান্য বিচারপতিকে অপসারণ করা হলো, সেটা করা হয়তো প্রয়োজন ছিল, কারণ তাদের হয়তো ওইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, অথবা তারা ছাত্র জনতার বিপ্লবকে কোনোভাবে না কোনোভাবে অপমান করেছে। কিন্তু একই সাথে জনমনে এটাও দেখা দিয়েছে যে তাহলে এতদিন এভাবেও চলতো, যারা জানতো না যে এতদিন তাহলে এভাবেও আমাদের বিচার ব্যবস্থা চলতো। তো ওইভাবে যেটা হয়েছে যে একটা ক্লেনজিং প্রসেস হয়েছে, কিন্তু ক্লেনজিং প্রসেসের মাধ্যমে এখন যারা আবার নতুন আসছে, সেভাবে খেয়াল রাখতে হবে যাতে আগের মতো যারা যেভাবে অ্যাপয়েন্টেড হয়েছে সেভাবে যাতে না হয়। এখন মেরিট বেসিসে, এক্সপিরিয়েন্স বেসিসে আমাদের আইনের ভালো হবে, যেদিকে আইন অধিকতর যেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটা আইনের কল্যাণে যাতে নিয়োগটা হয়। বেস্টার ফাহমিদা, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর শাখাত হোসেন শাহিন, তো যেটি ফাহমিদা বলছিলেন যে বিচার বিভাগের বিশেষ করে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে যে ত্রুটি, দলীয়করণ, দলীয় এজেন্ডা বাস্তবায়ন নানা বিষয় ছিল, যে মানুষের একটা আস্থাহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটি কি ধীরে ধীরে ফিরে পাচ্ছে কিনা, বাস্তবতা কি বলে? শুধু বিচার বিভাগ তো না, দেখেন গোটা বাংলাদেশে শেখ হাসিনা ছিল ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ভৃত্য, আর শেখ হাসিনার অধীনে যে স্টেট অ্যাপারেটাস এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি যারা ফাংশন করত, তার গুরুত্বপূর্ণ পদে যে লাঠিয়াল বাহিনী নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা, তারা ছিল আবার শেখ হাসিনার ভৃত্য। একদম সোজা বাংলা, শেখ হাসিনা ছিল ইন্ডিয়ান নিয়োগকৃত একটা দাস, ভৃত্য, চাকর, তার কথা মতো সব চলতো এবং বলতো যে যা দিয়েছি সারা জীবনও ভুলতে পারবে না। শেখ হাসিনা আবার তার অধীনে তার যে লাঠিয়াল বাহিনী, সাংবিধানিক এবং বিভিন্ন পদে যে লাঠিয়াল বাহিনী নিয়োগ দিয়েছিল, তারাও ওই রকম চাকর বাকরের মতো লোকই নিয়োগ দিয়েছিল, যারা চাকরের মতো কথা শুনবে। বিচারপতিরা
তারা যদি বলে ওই জায়গায় ওই চেয়ারে বসে যে আমি শপথবদ্ধ রাজনীতিক, কোন লেভেলের বিচারপতি ভাই? বিচারপতি সিনহা তাকে বুঝে শুনে গোয়েন্দা রিপোর্ট নিয়ে নিয়োগ দিল, সে যদি কোনো করাপশনে যুক্ত হয়ে থাকে, সে খারাপ কাজ করে থাকে, তাকে আপনি আইনের আওতায় এনে বিচার করবেন আমার দেশে। তাকে কেন ক্যান্সারের রোগী বানিয়ে জোর করে প্লেনে তুলে দিতে হবে? সে যদি সরকারের যে ভাষ্য ছিল যে উনি করাপ্টেড বা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাকে বিচারের আওতায় আনার দাবি তো আমরাই করি, কেন করবে না? এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বেগম খালেদা জিয়ার নামে যেই রায় দেয়া হয়েছে, সেই রায়টা দিয়েছে কে? এই বিচারপতিরাই দিয়েছে। কার হুকুমে দিয়েছে? শেখ হাসিনার কথায় দিয়েছে। নাইম মেরে জিজ্ঞেস করছিলেন যে এই যে মোটিভেটেড যে নাম আসে, পলিটিক্যালি মোটিভেটেডের দায় কার? একটু রয়ে শয়ে কথা বলেন। ওই 16 বছর ধরে ওই যে দম চেপে চেপে রাখতে রাখতে হাসিনার ভয়ে এখনও মনে হয় ওই ভয় ভেতর থেকে কাটেনি, যার জন্য ওই নামটা আসতে চায় না। আপনার কি বিশ্বাস হয় যে তারেক রহমানের মতো এই লেভেলের একজন রাজনীতিকের, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, নিজে এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, তার নাম এইভাবে চার্জশিটে কোনো একজন তদন্ত কর্মকর্তা সেলফ মোটিভেটেড হয়ে নিজের ইচ্ছায় নাম ঢুকেছেন, ওই কলিজা ওনার ছিল? এটা যে কেউ একজন সাধারণ নাগরিক শুধু ভাবুক যে শেখ হাসিনার ইনফ্লুয়েন্স ছিল না, তার ইচ্ছা ছিল না, তদন্তকারী কর্মকর্তা তার নিজের ইচ্ছায় নাম ঢুকিয়ে দিয়েছে। হতে পারে এটা বাংলাদেশে? তাহলে কে দায়টা কার? দায়টা শেখ হাসিনার। দায়টা হচ্ছে ওই ইন্ডিয়ান নিয়োগকৃত ওই চাকরের, ভৃত্যের। সে এটা করেছে কারণ বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, বিনা চিকিৎসায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে, পলিটিক্যালি ইনভ্যালিড করে দিতে হবে। তারপরে বিএনপি পরিবারের গ্রহণযোগ্য দ্বিতীয় নেতা হচ্ছেন তারেক রহমান, তাকে মামলায় এবং নানানভাবে এমনভাবে পর্যদস্ত করতে হবে যে পলিটিক্যালি সে যেন বাংলাদেশে কোনোভাবেই কোনো জায়গা করতে না পারে। দেশে আসলে ফাঁসি দিবে, আর বিদেশে যাতে আজীবন থাকতে হয়, দায়িত্ব নিতে না পারে। তাহলে আওয়ামী লীগ যে পলিটিক্স অফ অ্যানিহিলেশন বা নির্মূলের রাজনীতি ঘোষণা দিয়ে শুরু করেছিল, তার দায়টা তো স্বয়ং শেখ হাসিনার। তো সেই দায়টা কার বললে অবশ্যই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের নাম আসতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশকে এইভাবে একদলীয় শাসনের দিকে তার বাবা একবার ঠেলে দিয়েছিল, একদম প্রকাশ্যভাবে দল ঘোষণা করে, আর শেখ হাসিনা করেছিল স্মার্ট বাকশাল। স্মার্ট বাকশাল হলো নামে বাকশাল করব না, কিন্তু কাজে হবে বাকশালের থেকে অদম বাকশাল। সেটাই এখানে সে কায়েম করেছিল। সুতরাং এই যে তারা এইসব করতে গিয়ে যখন সে বিনা ভোটে 14তে নির্বাচনে থাকে, যখন রাতের ভোটে 1800তে এসে আবার ক্ষমতা দখল করে, যখন আমিডামি ভোট দিয়ে আবার ক্ষমতা দখল করে এবং এই ক্ষমতা দখল করবার জন্য প্রশাসনের লোক, পুলিশ এবং বিচার বিভাগকে যথেচ্ছ ব্যবহার করে এবং ব্যবহার করে ক্ষমতায় থেকে টাকা পাচার, লুটপাট, দম্ভ, দুর্নীতি, সম্পদের পাহাড় গড়া সব যখন করে, তখন ওই যাদের উপর ভর করে এটা করে তারা মনে করে ওরে রাতে ক্ষমতায় এনে দিলাম আমি, আর একাই চুরি করছে, একাই টাকা পাচার করছে, হোয়াই নট মি, আমি তো ওরকে ক্ষমতায় বসালাম। তখন তারাও মনে করে হ্যাঁ আমিও দুর্নীতি করি, আমিও টাকা পাচার করি, আমিও সম্পদের পাহাড় করি। বেনজির তখন মনে করে আমি শুধু গোপালগঞ্জকে বেনজিরগঞ্জ করব কেন, গোটা বাংলাদেশকেই বেনজির মনে করে বাড়িয়ে ফেলি। করে কারণ জানে যে এই অনৈতিক সরকার, আমি তাকে রাতের ভোটে ক্ষমতায় বসিয়েছি, আমি কিছু অনৈতিক কাজ করলে আমাকে শাসন করবার অধিকারও রাখে না, ওই নৈতিক বলও নাই। সেই সুযোগে পরিবারের শীর্ষ কর্তা ব্যক্তি যদি অনৈতিক হয়, সে তার সন্তানদের শাসন করতে পারে, নৈতিক পথে রাখতে পারে না। স্বয়ং শেখ হাসিনা ছিল অনৈতিক, তার বাবার গণতান্ত্রিকভাবে অনৈতিক ছিল, আমি অন্তত বলবো, অন্যগুলো না হলেও সে বাকশাল করেছিল, গণতন্ত্র হত্যা করে। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না, তার বাবার সঙ্গে যায়নি, শেখ হাসিনার সঙ্গে যায় না, এবং তার প্রভাবে পড়ে গোটা বাংলাদেশকে তারা এক নয়তান্ত্রিক পথে নিয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, কালচারালি ধ্বংস করে ফেলেছে। এত বিভাজন, এত রক্ত, এত গুম খুন, এইভাবে একটা রাষ্ট্র আগাতে পারে? মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধের জঘন্য অপরাধের পরও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সুনির্দিষ্ট অভিযোগে কিছু লোককে বাদ দিয়ে। কেন করেছিলেন? কারণ তিনি জানতেন ওই বিভাজন নিয়ে একটা জাতি আগায় না। জিয়াউর রহমান এসে আবার
ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, আরও অনেক কিছু করেছিল, 4 পত্রিকা রেখে সরকারি বাকি সব বন্ধ করেছিল, বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছিল। জিয়াউর রহমান এসে আবার সব খুলে দিয়েছে। সবাই আবার তার কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারে, যাতে সেই ফিল্ড খুলে দিয়েছিলেন। কারণ বিভাজন নিয়ে অন্যকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে অ্যানিহিলেশন বা নির্মূল করে কোনো জাতি আগাতে পারে না। শেখ হাসিনা এসে ঠিক তার বাপের যেটুকু সেটুকুও মানে নাই, যে ওই যে ঐক্যর যেটুকু সুর বাপের মধ্যে ছিল সেটুকুও মানে নাই। তার বাবা তার আত্মজীবনীতে লিখছে তাকে অন্যায়ভাবে কিভাবে জেলে রাখা হয়েছে এবং তার সন্তানদের থেকে সঙ্গ থেকে বঞ্চিত করেছে। তার বই যদিও এটা সত্যি তার লেখা হয়ে থাকে, সেই তার বইতে লেখা আছে যে শাসক গোষ্ঠী এত বড় অপরাধ করেছে। ঠিক বাপের ওই কয়টা লাইন যদি ধারণ করতো এই ভদ্রমহিলা, তাহলে সে এইভাবে 16 বছর যে এত লোককে জেলে রাখলো, এত লোককে নিপীড়নের মুখে রাখলো, 17 বছর ধরে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে জেলে রাখলো, খালেদা জিয়ার মতো এইরকম নেত্রীকে এইভাবে জেলে রাখলো, এটা পারতো। সে তো একটা সাইকোপ্যাথ ছিল বলে নিজের বাপের আদর্শটুকু যেটুকু ছিল ওটুকুও ধারণ করে নাই। ডাক্তার শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। নাঈম আহমেদ, যেটি ডাক্তার শান্ত বলছিলেন যে বিশেষ করে মামলার তদন্তের ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটলে যেটি রাজনৈতিকভাবে যেমন চাপ তো থাকবেই, কিন্তু পুলিশ তার পেশাদারিত্ব হারিয়ে ফেলে কেন? বিষয়টা কি শুধু একপাক্ষিক হয় না, দুই পক্ষ থেকেই? আমরা অনেক পুলিশ কর্মকর্তাকে দেখেছি যারা রাজনীতিবিদদের চেয়েও বেশি রাজনীতিবিদ। এটা দুই পক্ষের থেকেই হয়। এক নম্বর হলো রাজনীতির প্রভাব তো থাকেই, আর কিছু কর্মকর্তা অফিসার তারা নিজের স্বার্থ সুবিধার জন্য তারা ওই দিকে ঝুঁকে পড়ে, তারা একাকার হয়ে যায়। তার মানে দুই পক্ষ কোনো কারোর প্রতি বিরোধী অবস্থা থাকে না, একাকার হয়ে যায়। এখানে এইভাবে অনেকটা ফরমাসি কাজকর্ম তারা করে থাকে তার নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য। এগুলি মানে নতুন কিছু আমরা আগেও দেখেছি, এইগুলি ঘটনাগুলি ঘটেছে। এখন কথা হচ্ছে যে আপনি কাউকে যদি সাজা দিতে চান, মামলা অভিযুক্ত করেন, চার্জশিটে যদি তার বিভিন্ন সাক্ষ্য প্রমাণ না থাকে এবং সে যদি নিরপরাধ হয়, তাহলে তো সাজা দিতে পারবেন না। এখানে তো ঘটনা তাই হয়েছে, যেখানে দিয়েছে আপনাকে 4 বার সম্পূরক চার্জশিট দিয়েছেন, নতুন নতুন নাম ঢুকিয়েছেন, কোনো সাক্ষ্য নাই, প্রমাণ নাই, কোনো কিছুই নাই, হয়তো মানে তারা জড়িত না, এরকম করার পরে যে নাম মানে কি বলে চার্জশিটে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, যার ফলে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকার জন্য এগুলি যা হবার তাই হয়েছে। জাহাঙ্গীর নামে অপরাধ না করলে তো আপনাকে অপরাধ করা যাবে না। আমরা দেখলাম যে জাহাঙ্গীর নামে একজন আসামি, তার একটি মেয়ে যার বয়স ছিল 4 মাস, 17 বছর তার বাবা জেলে এবং সে এখন এইচএসসি প্রথম বর্ষে পড়ে। আজকে তার আমরা অভিব্যক্তি দেখলাম। এই যে 17 বছর এই মেয়েটি তার বাবাকে পায়নি, সেটির বিচার কে করবে? সেটা আমি ওই ইন্টারভিউটা দেখেছি, যে বলছে আমার বাবার কথা মনেও নাই, সে আজকে বড় হয়েছে, টিনেজ গার্ল, সেটা বলছে। অন্য যারা ভুক্তভোগী, যারা আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, তারা ইন্টারভিউ দিয়েছে, সবাই রায় সন্তুষ্টি প্রকাশ করেছে। এখন যে এই যে ঘটনাগুলি হলো, সেটা হচ্ছে যে এরও একটা বিহিত করা দরকার, যে তার নিরপরাধ রোডগুলি যারা এতদিন পর্যন্ত সাজা খাটলো তাদের কী হওয়া উচিত। আমি মনে করি যে আদালতের যে পর্যবেক্ষণ থাকবে তার মধ্যে একটা ভালো পর্যবেক্ষণ থাকবে, সেই পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী নেওয়া যাবে, এটা কিছু বিহিত করা উচিত আমি মনে করি। একটি অপরাধের বিচার করতে গিয়ে যদি আরও বেশি অপরাধের জন্ম হয়, তখন সেই অপরাধী বা সেই অপরাধীদের আইনের আওতায় আনা সেটি রাষ্ট্রের আসলে দায়িত্ব কিনা, পুলিশের আইনে বা আইন কি বলে? অপরাধ তো অপরাধ, যে অপরাধ করে এটা তার জন্য আইনি ব্যবস্থা নেই, এটাই নিয়ম। সেটা কেউ যে কোনো ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে পারে, আদালতের অবজারভেশনতে হতে পারে, নানানভাবে হতে পারে। প্রশ্ন হচ্ছে আমার যে বক্তব্যটা আমি বলতে চাচ্ছি সেটা হল, কেউ যদি অপরাধ করে থাকে তার অবশ্যই আইনের আওতা আসা উচিত, সে যেভাবেই হোক। অপরাধ তো অপরাধী, অপরাধ থেকে তো তার যদি অপরাধ থেকে সাজা না পায় তাহলে তো এই অপরাধ অব্যাহত থাকবে। আমরা পুলিশের ক্ষেত্রে একটি তদন্তের ক্ষেত্রে দেখি যে যেটি শুধুমাত্র রাজনৈতিক প্রভাব থাকে, সেখানে পুলিশ আসলে কোনো কুল কিনারা খুঁজে পায় না। কিন্তু অন্য যে কোনো চাঞ্চল্যকর মামলায় আমরা দেখেছি যে সেটি যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া শেষ হয়। আপনি নিজেও এক সময় দায়িত্বে ছিলেন, আপনি জানেন এটি। সেখানে সেটা হচ্ছে যে পুলিশ যে কাজকর্ম করে, যে তদন্ত করে বা আইন প্রক্রিয়া সংস্থা হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে, সেখানে কতগুলি শর্ত থাকা দরকার। প্রথমত তারা স্বাধীনভাবে কাজ করবে, দ্বিতীয়ত তাদের অ্যাকাউন্টেবিলিটি, তারা প্রত্যেকটা কাজে দায়বদ্ধতা থাকবে। স্বাধীনতায় সবে কাজ করা, দায়বদ্ধতা থাকা,
এবং নিরপেক্ষভাবে কাজ করা, এই শর্তগুলি দরকার। এই শর্তগুলি না থাকে তাহলে কি সমস্যা সৃষ্টি হয়। আমি নিরপেক্ষ হলাম না, আমি স্বাধীনভাবে কাজ করতে পারলাম না, উল্টে আমি ঝুঁকে গেলাম কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়ে বা পলিটিক্যাল যারা ক্ষমতা আছে তাদের সাথে, তাহলে তো ওই আসল কাজ কিছু হবে না। রাজনৈতিক সরকারের অধীনে পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? আমাদের যে রিফর্ম সেটা দুভাবে নির্ভর করে। একটা হলো কিছু অফিসার যারা আছে যারা স্বাধীনভাবে কাজ করতে, তারা স্বাধীনভাবে কাজ করবে, তারা হয়তো মূল স্ট্রিম থেকে ছিটকে যাবে। আর যারা হয়তো স্বাধীনভাবে কাজ করতে দলে বলে একাত্রে কাজ করতে যায়, তারা তো ওই মিলে ঝিলে এই কাজগুলি করবে। কিন্তু সবাই তো আর এক পালায় মাপা যাবে না। সবাই যে একেবারে ঝুঁকে রাজনৈতিক নেত্রী তাদের অনুযায়ী কাজ করে এরকম তো হয় না। অনেকে আছে এগুলি পছন্দ করে না, তারাই নিরপেক্ষ থাকে, তারা হয়তো মেইন স্ট্রিম থেকে ছিটকে দেয়, এরকম হয়। এটা হচ্ছে পুলিশের শীর্ষ পদে একজন কর্মকর্তার কথা বলেছেন ডক্টর শাহাদাত হোসেন শান্ত। শীর্ষ পদে থেকে এই ধরনের কর্মকাণ্ড যখন আমরা গণমাধ্যমে দেখি, সেটি আসলে পুলিশকে কতটা প্রশ্নবিদ্ধ করে? আপনি যে কোনো নেতিবাচক কাজ করেন তো সেটা তো ফল, আপনার তো আপনার সেটা ফল ভোগ করতে হবে। আপনার সমালোচনার শিকার হবেন, লোকজন সমালোচনা করবে। তারপর এই আরও কাজ হয় যেটা হলো লোকজন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। আপনি নিজের অবস্থান থেকে সরে যান, কারণ আপনার পেশাগত দায়িত্ব আপনি পালন করবেন। সেখানে যদি আপনি না এই অবস্থানটাকে ধরে না রাখতে পারেন, তাহলে যা হবার তাই হবে। আপনার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, ন্যায় বিচার পাবে না। এটার ফল এটাই হয়। নাইম আহমেদ, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম 21 আগস্ট গ্রেনেড হামলা, সার্বিক বিচারে বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি। এই যে 5 আগস্টের পরবর্তী সময়ের, 5 আগস্টের আগের বিচার ব্যবস্থা, পরের বিচার ব্যবস্থা, সংস্কার প্রক্রিয়া, এর মধ্যে আপনার কি মনে হয় যে আসলে সংস্কারগুলো কিভাবে এগিয়ে নেওয়া উচিত, যেটি বিশেষ করে বিচার বিভাগে আস্থা ফিরে আনার জন্য কি কি পদক্ষেপ খুবই জরুরি? এখন মামলা, একটা বিষয় যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে যখন ক্ষমতার হাত বদল হয় তখন কিন্তু মামলার একটা হিড়িক পড়ে যায়। ক্ষমতাসীন দল বিরোধী দলের উপর যে মামলাগুলো করে, এটা গত সাবেক সরকারও করেছিল। এখন কোনো সরকার নেই, কিন্তু কিভাবে হয়ে যাচ্ছে, শত শত মামলা হচ্ছে, যেগুলো কিন্তু এই আজকে ভুক্তভোগী মামলা করছে, কিন্তু এই একই অবস্থায় কিন্তু হচ্ছে। কারণ এখানে শত শত নাম দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ এমন কিছুই কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তো শেষমেশ দেখা যাবে এই মামলাগুলোর পরিণতিও কিন্তু এরকমই হবে যদি না মামলাগুলো সঠিকভাবে গঠন করা হয়। তো এখানে আমি বলবো যে মামলা যখন করা হবে তখন এমনভাবে করা উচিত যাতে মামলাগুলো প্রসিডিউরাল কোনো ফল্ট না থাকে। আর মিথ্যা মামলা থেকে যতটা পরিহার করা যায়, মিথ্যা মামলা করে আমাদের বিচার বিভাগের উপর এমনি কিন্তু অনেক চাপ, অনেক মামলা কিন্তু এখনও কিন্তু ব্যাকলগে আছে। তো আমরা যদি এভাবে মামলা করতে থাকি যেগুলোর কোনো আসলে মেরিট নেই, তাহলে কিন্তু বিচার বিভাগের উপর চাপ বাড়বে, বিচার বিভাগের সময়, কস্ট সব কিছুই নষ্ট হচ্ছে। যারা প্রকৃতপক্ষে বিচার প্রার্থী, যাদের আসলেই হচ্ছে রিলিফ প্রয়োজন আদালতের থেকে, তারা পাচ্ছে না, তারা সুযোগও পাচ্ছে না। তো আমার এদিকেই সবার কাছেই বিনীত অনুরোধ থাকবে যে যখন মামলা করা হবে যাতে করে সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে করা হয়, বিচার বিভাগের উপর অহেতুক কোনো প্রেশার যাতে না ক্রিয়েট করা হয়। বিচার বিভাগ স্বাধীনতা বা বিচার বিভাগ যে আলাদাভাবে নিজেই সে তার আইন অনুযায়ী বিচার করতে পারে, সেটি আসলে সরকারের আয়ত্ত থেকে বাইরে নিয়ে আসার যে প্রক্রিয়া,
সেটি আসলে যথেষ্ট কিনা আমাদের দেশে, বিশেষ করে গতকাল সুপ্রিম কোর্টের একটা ওয়ার্কশপে আমাদের অনারেবল চিফ জাস্টিস বলেছেন যে তিনি চাচ্ছেন এমন একটা হোক যাতে জুডিশিয়াল আলাদা একটা সেক্রেটারিয়েট হয়। সেটা হলে কিন্তু অনেকটাই এই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা বলছি, তাহলে কিন্তু সেটা অনেকটাই সম্ভব হবে। কিন্তু দিন শেষে যদি একইভাবে আবার ওই সুপ্রিম জুডিশিয়াল কমিটিতেও যদি নিয়োগটা এমনভাবে হয় যে সেটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হবে, পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকবে, তাহলে কিন্তু আমরা যত কিছুই করি সব কিছুর রেজাল্ট কিন্তু ঘুরে ফিরে জিরো হবে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে জুডিশিয়ারিটা কমপ্লিটলি এটা একটা আলাদা উইং হতে হবে, এটা আলাদা একটা এটা সেপারেশন অফ পাওয়ার্স আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, এস্টাবলিশ করতে হবে, এবং সেটা করতে হবে জুডিশিয়ারিকে আলাদা করে। জুডিশিয়ারি যাতে রাজনৈতিক কোনো প্রেশার, রাজনৈতিক কোনো প্রভাব যাতে জুডিশিয়ারির উপর পড়ে, জুডিশিয়ারি যাতে এমন কোনো ডিসিশন, এমন কোনো অ্যাকশনে না যায় যেটা তার মেইন যে অবজেক্টিভ, যে জাস্টিস এনশিওর করা, জাস্টিস সার্ভ করা, সেটা যাতে বিলম্বিত না হয়, সেটা যাতে। ব্যারিস্টার ফাহমিদা, আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাই, 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো এই ধরনের একটি হত্যাকাণ্ডের বিচার বা এই মামলার ভবিষ্যৎ কি, পরবর্তী প্রক্রিয়া কি? এটিকে আপিলেই নিষ্পত্তি হবে নাকি মামলা আবার নতুন করে বিচারিক আদালত থেকে বিচার করতে হবে? যারা আসামি ছিল তাদেরকে তো আজকে খালাস দেওয়া হলো, এখন এর পরে কোনো স্টেপ নেবে কিনা সেটা রাষ্ট্রপক্ষ ডিসাইড করবে। রাষ্ট্রপক্ষ যদি ডিসাইড করে যে না, যেটা হয়েছে আমরা সেটা মেনে নিলাম, তাহলে এটা এখানেই শেষ। যদি রাষ্ট্রপক্ষ মনে করে যে না, আমরা এটা মানছি না, আমাদের এখানে আমরা আবার অ্যাপিলে যাব, তাহলে তো সেটা অ্যাপিলেট ডিভিশনেই যাবে। বিচারিক প্রক্রিয়ায় যদি ভুল থাকে সেক্ষেত্রে কি প্রথম থেকে শুরু হবে নাকি অ্যাপিলেটে নিষ্পত্তি হবে? বিচারিক প্রক্রিয়ায় তো ভুল, এটা আমাদের মহামান্য হাইকোর্ট ধরিয়ে দিয়েছেন, হাইকোর্ট ডিভিশন ধরিয়ে দিয়েছেন। এখন সেটা আবার রাষ্ট্রপক্ষের উপরেই পুরোপুরি ডিপেন্ড করে যে তারা কি নতুন করে তদন্ত করে, আর এখন এত বছর পর তদন্ত করেও বা কতটুকু সাফল্য আসবে, সেটাও একটা চিন্তার ব্যাপার। তো এখন রাষ্ট্রপক্ষই ডিসাইড করবে যে আলটিমেটলি এই মামলার কি শেষটা কি এখানেই হবে, নাকি তারা আরও উপর পর্যন্ত যাবে, নাকি আবার নতুন করে শুরু করবে। মিস্টার ফাহমিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। ডাক্তার শাখাত হোসেন শায়ন্ত, 21 আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছিল যে একটি বড় ধরনের বিভাজন তৈরি করেছে, সেটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে আসলে কারা বেশি সুবিধা নেবে? না, সুবিধা কারা নিল ওই বিবেচনার থেকে বড় কথা হলো এই হামলাটা যেরকম বিভাজন তৈরি করেছে, আবার সেই হামলা পরবর্তী যে বিচার প্রক্রিয়া সেটা বিভাজনকে আরও দীর্ঘমেয়াদী এবং আরও প্রকট করেছে। ফলে প্রকৃত খুনি কারা সেটা বের করে তাদের শাস্তির আওতায় আনাটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্বটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের দলের লোকজন, আইভি রহমানের মতো নেত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং কতগুলি প্রাণ ঝরে গেল। তাদের যদি তাদের নেতাকর্মীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো, তাহলে শেখ হাসিনা এই মামলাটা নিয়ে অন্তত এই রাজনীতি, এই অমানবিক রাজনীতিটা করতে পারতেন না। তার উচিত ছিল এখানে এই সব কিছু নিয়েই পলিটিক্স করার দরকার ছিল না। বিএনপির নেতা বা অন্য কে XYZ বা মুফতি হান্নান, তাদের অন্য অনেক অপরাধ থাকতে পারে, সেই অপরাধে চাইলে তাদের সাজা দেন, আপনি শাস্তি দেন। তো যেখানে যে ইনভলভ না, তাকে ইনভলভ করে এইটার মধ্যে রাজনীতি করতে গিয়ে প্রকৃত হত্যাকারী যারা, তারাও কিন্তু পার পেয়ে গেল। ফলে একটা দলের শীর্ষ নেতৃত্ব, তার দলের নেতাকর্মী বা আইভি রহমানের মতো নেত্রীর প্রতিও তার যে কোনো দায়বদ্ধতা নেই, কোনো মানবিক আবেদন নেই এইসব নিয়ে, এইটা প্রমাণিত। এবং এইটা আখেরে ব্যক্তির জন্য ভালো হয় না, তার দলের জন্যও ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না। এখন যা হবার হয়েছে, যাদের এই বিনা বিচারে এত বছর যাদের জীবন নষ্ট করেছে, তাদের অবশ্যই ক্ষতিপূরণ পাবার দাবি তারা রাখে। কারণ তারা বিনা অপরাধে কেন এত বছর রেখে রাষ্ট্র বা কোনো ব্যক্তি কেন এটা করলো? যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এই এক্সাম্পল অনুসরণ করে যে এরকম তো করাই যায়, এর তো কোনো পরে কোনো বিচারের আওতায় আসা হয় না, যাকে রাখলাম বড় জোর তাকে খালাস দিবে, দেখ না
5 বছর ক্ষমতায় থাকলে 5 বছর আটকে রাখবো, 10 বছর থাকলে 10 বছর, এবং এক সময় প্রয়োজন মনে করলে পট পরিবর্তন হলে খালাস দিয়ে দেখ, কিছু যায় আসে না, আমি এতদিন রাখবো তাকে। তাহলে এই যে একটা অমানবিক চিন্তা, এটা অন্যায্য এবং বেআইনি চিন্তা, এইখানে যাতে রাষ্ট্র পরিচালকরা এখান থেকে বের হয়ে আসে, সেজন্য শুধু শুভবুদ্ধির উদয় যথেষ্ট না, এমনি এমনি একটা দেশে আইন বা বিচার বা শাস্তি থাকে কেন? আমি এটা অনেক জায়গায় এমনিও কথা প্রসঙ্গে বলি যে এমন যে ধর্ম, আমরা মনে করেন যে আমার মৃত্যুর পরে কোনো অপরাধ করলে আল্লাহ শাস্তি দিবে না, শুধু ভালো করলে রিওয়ার্ড দিবে। শুধু এটুকু করে দেন, তাহলে দেখেন আমাদের ধর্ম মানার প্রবণতা কতখানি কমে যায়। ধর্ম মানার প্রবণতার মধ্যে ওই যে পরকালের শাস্তিটা কিন্তু আমাদের একটা ওয়ার্নিং দেয়, হায় হায় আমি যদি এই খারাপ কাজ করি আমার তো আল্লাহ নরকে দোজকে যেতে হবে, আমার এই শাস্তি নির্ধারিত আছে। এই ইহলৌকিক বিচার ব্যবস্থার মধ্যে আপনাকে বিচারের শাস্তিটা কেন রাখে? কারণ আপনার মধ্যে একটা ভয় কাজ করতে হবে, আমি যদি অপরাধ করি তাহলে আমাকে শাস্তির আওতায় আসতে হবে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে নিরপরাধ লোকদের জীবনকে ধ্বংস করলো, যে সে অপরাধ করলো, তাকে যদি আপনি এইটা করবার জন্য শাস্তির আওতায় না আনেন, শুধুমাত্র যাদের উপর অন্যায় করা হয়েছে তাদের খালাস দিয়েই মনে করলেন যে ন্যায় বিচার পেয়েছে তারা, এটা প্রকৃত বিচার হলো না। তাহলে ওই যারা অপরাধটা করলো তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় যারা আসবে তাদের মধ্যে কেউ না কেউ এই পথ অনুসরণ করবে। সেই জন্য প্রত্যেকটা বিচারের আসলে শাস্তি হওয়া দরকার। আমরা কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকি, কেউ যেন শাস্তির ঊর্ধ্বে না থাকি। অপরাধ করলে তার প্রাপ্য শাস্তিটা যাতে হয়, এইভাবে করা। আর একটা হচ্ছে বিভাজন দূর করা। আমরা ধরেন আওয়ামী লীগ 71 সালে একটা গ্রুপ অপরাধ করেছে, আস্তে আস্তে তারা মেইন স্ট্রিম পলিটিক্স আসছে। আওয়ামী লীগ এত বছর ধরে অপরাধ করেছে, তাদের যারা দোষী তাদের বিচারের আওতায়ও আনতে হবে। আবার ওই অপরাধ আবার গোটা গোষ্ঠীকেই আবার বিভাজনের মধ্যে ঠেলে দিয়ে আমরা আবার এককভাবে এগিয়ে গিয়ে আবার একটা বিভাজনকে জিয়ে রাখা। সেই জন্য অনেকে এটা হয়তো পছন্দ করেন না এইসব কথা বললে, কিন্তু অপরাধের শাস্তি দরকার, বিচার দরকার। আর গুরুতর অপরাধে না হলে তাদেরকে শুধরাবার পথ দিতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আমরা কি করে আগাতে পারি, এই যে হিংসা বিদ্বেষ বিভাজন, ক্ষমতা আসলেই প্রতিপক্ষকে দমন, এইখান থেকে দেশকে কি করে বের করে আনা যায়। একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের ছাত্র জনতা যে স্বপ্ন দেখা গেল, সেই স্বপ্নকে ধারণ করে আমরা এই দেশের যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তাদের ভাবা দরকার যে আমাদের সন্তানরা যাতে বিদেশমুখী না হয়, এই দেশে যেন থাকতে পারে, লেখাপড়া করে যেন ফিরে আসতে ইচ্ছা হয়। নিজের দেশ, নিজের মাটি, নিজের ঘর সংসারে এইখানে ফেলে কেন কষ্ট করে বিদেশ চলে যায়, এটা ভাবতে হবে। কত মনে কষ্ট নিয়ে চলে যায়। আজকে যদি আমার এইখানে যদি আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় থাকে, আমার সন্তানদের তো পড়তে অন্য একটা দেশে এত সহজে যাওয়ার দরকার নেই। আমার এখানে তো জাপান থেকে আমেরিকা থেকে কেউ পড়তে আসে না। তাহলে আমার দেশটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যাব, সেই স্বপ্ন দেখতে হবে। আমার এখানে যদি কর্মসংস্থান দিতে পারি, তাহলে আমার সন্তান তো এই ভূমধ্যসাগর পার হয়ে হাতের মুঠোয় জীবন নিয়ে মৃত্যুর মুখে যেতে হয় না, যায় না। তাহলে মুখে মুখে শুধু উন্নয়নের গল্প বলবো, বড় বড় কথা বলবো, আর দেশটি ওটা ভাববো না, এটা যেন আমরা। ডক্টর সায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাঈম আহমেদ, আলোচনা শেষ করতে চাই দুটি বিষয়। আপনি এর আগেও একবার বলেছিলেন যে পুলিশ সংস্কারের বিষয়, পুলিশ স্বাধীনভাবে কিভাবে কাজ করতে পারে সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক যে সমাজ ব্যবস্থার কথা ডক্টর সায়ন্ত বলেছেন। বাংলাদেশের রাজনৈতিক বিভাজন দূর করে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রণয়নের ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা কি হতে পারে? এটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ। সেটা হচ্ছে যে বিভাজন নিয়ে তো রাষ্ট্র চলে না, তাই সমস্যাগুলি থেকেই যায়। ইনক্লুসিভ অ্যাপ্রোচ হচ্ছে যেটা হচ্ছে যে সবাইকে নিয়ে কাজ করা, অর্থাৎ জাতীয় বিষয়ে, কমন বিষয়ে সবাই ঐক্যমত থাকতে হবে। রাজনৈতিক বিভিন্ন মতামত থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, নির্বাচনী এজেন্ডা ভিন্ন থাকতে পারে, কিন্তু কতগুলি কমন বিষয়ে জাতীয় স্বার্থের ব্যাপারে সেটা সবাই ঐক্যমত থাকা উচিত। তো সেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যাপ্রোচ। এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ হচ্ছে সবাইকে নিয়ে কমন ইস্যুতে যাতে এক থাকে সেই ব্যবস্থা করা। সেখানে যে বিভিন্ন যে বিরোধী বিষয়গুলি থাকে সেগুলি আস্তে আস্তে মিটিগেট করা, সরিয়ে ফেলা। তো এটাই এইভাবে সম্ভব। তো এখন যেটা হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা পুলিশের উপরে নির্ভর করে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা। পুলিশের কাজ তো দুইটা কাজ। একটা হচ্ছে দেখেন, যখন মামলা তদন্ত করে অফিসারে যে আমরা সাধারণত বুঝি যে তাকে অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট দাখিল করা, তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা বিচারের জন্য, এটা তো জেনারেলি।
কিন্তু তদন্তকারী অফিসার আরেকটা দায়িত্ব রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে মুক্ত করে দেওয়া। নিরপরাধ ব্যক্তিকে মুক্ত করে দেওয়া মানে তদন্তকারী অফিসের দুইটা ফাংশন, অপরাধীকে বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বিচারে সোপর্দ করা, আর যারা নিরপরাধ তাদেরকে মুক্তি দেওয়া, তাদেরকে মুক্ত করে দেওয়া। তো এই দুটি বিষয় কিন্তু করা দরকার। তো এখন দেখা যাচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সমাজে একটা জাস্টিস আমরা বলে থাকি, সেটা পুলিশের আইন প্রয়োগের সংস্থার বিরাট দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করলে সেটা হচ্ছে যে তারা একটা অংশ, তারা ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, নট অল, একটা অংশ তারা কিন্তু পালন করতে পারে। তো এখানে হচ্ছে যে আমরা সাদার কথা বলি, সাদার দুইটা অংশ উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে ন্যায় বিচার, মানে অপরাধ করলে সাজা পেতে হবে, আর একটা উদ্দেশ্য থাকে ডিটারেন্ট ইফেক্ট, যে ভবিষ্যতের পার্সপেক্টিভ যারা অপরাধী তারা দেখবে যে বিচার অপরাধ করলে সাজা পাওয়া যায়, তারা ওই সাজা থেকে বিরত থাকবে। এই উদ্দেশ্য নিয়েই বিচার প্রক্রিয়া চলে, এই উদ্দেশ্য নিয়েই এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। নাইম আহমেদ, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত এবং ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত